এই চারটা টিম হচ্ছে একে অন্যের এগেনস্টে ডিবেট করে। এখন এই প্রত্যেকটাই হচ্ছে নিজেদের আলাদা ইউনিক টিম। অর্থাৎ এই যে গভর্নমেন্ট সাইডের দুইটা টিম, ওরা কিন্তু কখনোই একসাথে প্রেপ নিবে না, অথবা ওরা একই সঙ্গে প্ল্যান করবে না যে আমরা একসঙ্গে কিভাবে জিততে পারি। প্রত্যেকটা ইউনিক টিমের আলাদা গোল হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল কিভাবে এই ডিবেটটা জিতবো। অর্থাৎ আপার হাউস গভর্নমেন্টের গোল থাকবে অপোজিশনের দুই টিমকে তো হারানো, একই সঙ্গে তার নিচে যে টিমটা আছে সেই টিমের থেকে একটা বেটার র্যাঙ্ক করা। আবার সিমিলারলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টিম, আপার হাউস গভ, লোয়ার হাউস গভ, আপার হাউস অফ, লোয়ার হাউস, সবারই এই টার্গেট থাকে যে আমি ইন্ডিভিজুয়ালি বাকি তিনটা টিমের থেকে বেটার কিভাবে হবে। এবং এখানে রেজাল্ট আসে হচ্ছে র্যাঙ্কিং হিসেবে, ঠিক আছে? রেজাল্টও আসে হচ্ছে র্যাঙ্কিং হিসেবে। এখানে আমরা দেখি যে কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে থার্ড হয়েছে, কে ফোর্থ হয়েছে, এবং রেজাল্ট হচ্ছে র্যাঙ্কিং বেসিসে হয়, র্যাঙ্কিং বেসড। সেটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর হচ্ছে ফোর্থ। আর তুমি যদি ফার্স্ট হও তোমার টিম হচ্ছে 3 পয়েন্ট পাবে ওই ডিবেটটা জেতার জন্য। সেকেন্ড হলে হ্যাঁ, সেকেন্ড হলে 2 পয়েন্ট পাবে, থার্ড হলে 1 পয়েন্ট পাবে, আর ফোর্থ হলে 0 পয়েন্ট পাবে। সো এটা হচ্ছে রেজাল্ট গুলো এভাবে হয়। আর প্রত্যেকটা টিমে থাকে হচ্ছে আর 2 মেম্বার টিম। প্রতিটা টিমে 2 জন করে স্পিকার থাকে, এখানে 2 জন, এখানে 2 জন, এখানে 2 জন, এখানে 2 জন, অর্থাৎ মোট 8 জন ডিবেট একটা রুমে একটা সাথে ডিবেট করে একে অন্যের এগেইনস্টে। আচ্ছা, আর এখানে স্পিচ টাইমটাও থাকে হচ্ছে 7 মিনিটস। এটা তুমি মোটামুটি বাংলা বিপি করো, ইংলিশ বিপি করো, সব জায়গাতেই তোমার 7 মিনিট স্পিচ টাইম থাকে। আচ্ছা, এটা গেল মোটামুটি হচ্ছে কিছু একদম বেসিক ট্রিভিয়া টাইপের ইনফো। আর এই যে আমরা আপার হাউস গভ, আপার হাউস অফ, আপার হাউস সরি লোয়ার হাউস গভ, লোয়ার হাউস অফ বলতেছি, ওদের ডিবেটের টার্মে হচ্ছে ওদেরকে আলাদা নামে ডাকে। সো আপার হাউস গভের নাম হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট, এটা হচ্ছে ওদের ডিবেট। ডিবেট আমরা যে কিনা আপার হাউস গভ থাকে তাকে হচ্ছে আমরা ওপেনিং গভর্নমেন্ট বলি। আপার হাউস আপকেও হচ্ছে আমরা ওপেনিং অপোজিশন বলি। লোয়ার হাউস গভকে আমরা বলি হচ্ছে ক্লোজিং গভর্নমেন্ট, আর লোয়ার হাউস অফকে বলি হচ্ছে আমরা ক্লোজিং অপোজিশন, ক্লোজিং অপোজিশন। এই চারটা হচ্ছে এক একটা টিমের নাম। সো ডিবেট যখন করব তখন আমরা একে অন্য টিমকে হচ্ছে এই নামে হচ্ছে ডাকবো, ইংলিশ না। আর বাংলা ডিবেট হলেও টিমগুলোর নাম মোটামুটি হচ্ছে এটাই থাকে, লাগে এটার কোনো বাংলা আলাদা নাম হয় বলে আমার মাথায় আসতেছে। মোটামুটি সব জায়গাতেই টিম নামগুলো আমরা ইংলিশই হচ্ছে কল করি। আচ্ছা, এটা গেল হচ্ছে মোটামুটি বেসিক্স। এরপর তারপরে কে স্পিচ দেয়। সো এখানে আমরা যদি দেখি আমাদের যে স্পিচ অর্ডারটা হচ্ছে ফার্স্টে আপার হাউস, আমি এখন কিন্তু ওপেনিং গভর্নমেন্টই ইউজ করবো নামটা। সো ওপেনিং গভের যে ফার্স্ট স্পিকার সে হচ্ছে সবার আগে স্পিচ দিয়ে ডিবেটটা শুরু করবে। সো ওর নাম হচ্ছে প্রাইম মিনিস্টার, এটা হচ্ছে আমাদের এপির সঙ্গে মিল আছে। সো প্রাইম মিনিস্টার। তারপরে হচ্ছে ওপেনিং অফ থেকে একজন ফার্স্ট স্পিকার ডিবেটটা তাদের সাইড থেকে শুরু করবে, তার নাম হচ্ছে লিডার অফ দ্য অপোজিশন, এটাও হচ্ছে আমাদের এপি এর মতো। এরপরে আসা হচ্ছে আমাদের ওপেনিং গভর্নমেন্টেরই সেকেন্ড স্পিকার। আমরা এখনো ক্লোজিং এ যাচ্ছি না, আগে হচ্ছে ওপেনিং হাউস ডিবেটটা শেষ করবে, তাদের দুইজন স্পিকারই হচ্ছে স্পিচ দিবে, তারপরে আপার হাউস ডিবেট দেন হচ্ছে লোয়ার হাউসে ডিবেট শুরু হয়। এরপরে আসবে হচ্ছে আমাদের ওপেনিং গভের সেকেন্ড স্পিকার, তার নাম হচ্ছে ডিপিএম মানে ডেপুটি প্রাইম মিনিস্টার। ওকে, এরপরে আমাদের আপার হাউসের যে লাস্ট স্পিচটা, সেই আপার হাউসের লাস্ট স্পিচটা দেয় হচ্ছে ওপেনিং অফের সেকেন্ড স্পিকার, তার নাম হচ্ছে ডিএলও, ডেপুটি লিডার
অপোজিশন। আচ্ছা, এরপরে আমাদের যে ক্লোজিং হাউসের ডিবেট শুরু, এর মধ্যে আমাদের আপার হাউস ডিবেট ডান। এদের প্রত্যেকে 7 মিনিট করে স্পিচ দেয়। সো 7 মিনিট 7 মিনিট 7 মিনিট, উনি হচ্ছে 7 মিনিট স্পিচ দেয়। সেই 28 মিনিটের মাথায় আমাদের মোটামুটি অ্যাটলিস্ট আইডিয়াল সিনারিও আপার হাউস ডিবেট শেষ হয়। এরপরে ক্লোজিং হাউসের ডিবেটটা শুরু হয়। সেখানে ফার্স্টে আসা হচ্ছে ক্লোজিং গভর্নমেন্টের ফার্স্ট স্পিকার। ওনার নাম হচ্ছে মেম্বার অফ দ্য গভর্নমেন্ট। এরপরে ক্লোজিং অপোজিশনের ফার্স্ট স্পিকার বলবে। ওনার নাম হচ্ছে মেম্বার অফ দ্য অপোজিশন। এরপর লাস্টলি ক্লোজিং গভর্নমেন্টের সেকেন্ড স্পিকার পুরো গভর্নমেন্ট বেঞ্চ থেকে লাস্ট স্পিচটা দিবে। তার নাম হচ্ছে গভর্নমেন্ট হুইপ। এটা হচ্ছে আবার আমাদের এপি এর মতো। আর লাস্টলি ক্লোজিং অপোজিশনের সেকেন্ড স্পিকার পুরো ডিবেটটাকে কনক্লুড করবে। ওনার নাম হচ্ছে অপ। সো এরপর আমাদের টোটাল ডিবেটটা। আইডিয়ালি এটা হচ্ছে টাইম এবং প্রত্যেক স্পিচই এপিআর মতোই, হয়তো 7 মিনিটের স্পিচ হলে হয়তো 7 মিনিট 10 সেকেন্ড 15 সেকেন্ড এরকম যায়। সো মোটামুটি 1 ঘন্টার মধ্যে একটা ডিবেট শেষ হয় ব্রিটিশ পার্লামেন্টারিতে। এবং আবার মনে করাই দিই, এখানে প্রত্যেকটা টিমই অর্থাৎ ওপেনিং গভ, ওপেনিং অফ, ক্লোজিং গভ, ক্লোজিং প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি পুরো ডিবেটটা জেতার ট্রাই করতেছে। সো তোমার স্পিচে একই সঙ্গে অপোজিশনের লজিকের থেকে তোমার লজিক কেন বেটার এটা তো বলতেই হবে। একই সঙ্গে এই জিনিসটাও ক্লিয়ার করতে হবে যে তোমার গভর্নমেন্ট সাইডের যে আরেকটা টিম আছে, সেটা অন্য যে টিমটা থাকে তাদের লজিকের থেকে গভর্নমেন্ট সাইডের পক্ষে তোমাদের যে লজিক গুলো আসছে সেগুলো কেন ইউনিক আর সেগুলো কেন বেটার, এই জিনিসটাও ক্লিয়ার করা একটা চেষ্টা থাকতে হবে। আর এখন তুমি হয়তো বলতে পারো যে ওপেনিং গভর্নমেন্ট যখন আমি আসি তখন তো আমি জানি না যে ক্লোজিং গভর্নমেন্ট কি বলবে, অথবা ওপেনিং অপোজিশন যখন আসি তখন তো আমি জানি না যে ক্লোজিং অপোজিশন কি বলবে। সো আমি সেটা কিভাবে করবো? সো সেটাই হচ্ছে ডিবেটের এই ইউনিক পজিশনাল চ্যালেঞ্জ। আই মিন এই জন্যই বিপিকে অনেক ডাইনামিক একটা মেথড বলা হয় ডিবেটে, কারণ এখানে তুমি একই সঙ্গে অনেক দিকে ব্রেন স্টর্মিংটা অনেক ইফেক্টিভলি হয়। ঠিক আছে, এবং মোশন গুলো এরকম হয় অর্থাৎ ডিবেটের টপিক গুলো এরকম হয় যে তুমি চাইলে অনেক অ্যাঙ্গেল থেকে ডিবেটটা করতে পারবে, অনেক সাইড থেকে ডিবেটটা করতে পারবে। সো এইটা হচ্ছে বিপি ডিবেটের একটা চ্যালেঞ্জ এবং এট দ্য সেম টাইম বিউটি, যেখানে তুমি হচ্ছে নিজেকে হচ্ছে ব্রেন স্টর্মিং এর চ্যালেঞ্জটা দিতে পারো কিভাবে হচ্ছে এখানে বেটার হওয়া যায়। আরেকটা জিনিস সেটা হচ্ছে ক্রেপ টাইম বিপিতে মোশন দেওয়ার পরে থাকে হচ্ছে 15 মিনিট। এশিয়ান পার্লামেন্টে আমরা নরমালি 30 মিনিট বা 20 মিনিটস এর প্রেপ টাইম রেখে অভ্যস্ত। বাট এখানে যদি প্রেপ টাইমটা বেশি হয় তাহলে যেটা সমস্যা হয়, তোমার ওপেনিং হাউস তোমার সব লজিক গুলো আলটিমেটলি গেস করে ফেলতে পারে যে এই টপিকে গভর্নমেন্ট সাইডে কি কি বলা সম্ভব। সো সেই ক্ষেত্রে ক্লোজিং এ যারা থাকে তাদের জন্য ডিবেটের জায়গাটা অনেক কমে যায়। সো এই ক্ষেত্রে একটা ব্যালেন্স রাখতে যেটা করা হয়, টোটাল প্রেপ টাইম হচ্ছে 15 মিনিটের থাকে, এবং ইন দা মিন টাইম হচ্ছে সবাই প্রেপ নিতে থাকে যাতে সবার জন্য একটা ফেয়ার চান্সেস থাকে। মোটামুটি এটা হচ্ছে আমার একদম বেসিক স্ট্রাকচারটা ডিসক্রাইব করলাম আমি। আর এরপরে হচ্ছে আমি যাব হচ্ছে স্ট্র্যাটেজি, আসলে কিভাবে কোন সাইড থেকে কিভাবে ডিবেটটা করা ভালো এবং কিভাবে করলে এক্সপেক্টেড বা তুমি হচ্ছে কিভাবে ভালো করতে পারো এক একটা পজিশন থেকে। এটা হচ্ছে একদম বেসিক জাস্ট ইনফরমেশন আমি যেগুলো শেয়ার কর সেগুলো শেয়ার করলাম যে স্ট্রাকচারটা কেমন হয়, কিভাবে ডিবেটটা। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে নো পয়েন্ট অফ অর্ডার and no point of privilege. So point of order আর পয়েন্ট অফ প্রিভিলেজ এখন এশিয়ান পার্লামেন্টারি তো তেমন আর ইউজ হয় না, বাট বিপিতে একদমই ইউজ হয় না, লাইক এটা শুরু থেকেই হয়। ঠিক আছে, সো আচ্ছা, সো
এই একটা জিনিস ক্লিয়ার করার ছিল। আর পিওআই অ্যালাউড ফ্রম 1 to 6 মিনিট। এটাও আই গেস তোমরা মোটামুটি ইয়াতে দেখে আসছো, এপি এর সেশনটাই হয়তো দেখে আসছো যে পিওআই নিতে হয় এবং পিওআই নেওয়াটা এনকারেজ। স্পেশালি তুমি যখন আপার হাউসে থাকবা তখন তোমার লোয়ার হাউসের সঙ্গে তুমি যদি এঙ্গেজ করতে চাও অর্থাৎ একটু আন্দাজ করলা যে ওরা কি বলতে চাইতেছে, সো তুমি আগে থেকে একটু রিবাটাল দিয়ে যায় ট্রাই করার জন্য পিওআইটা নেওয়াটা খুবই দরকার বিপিতে। এশিয়ান পার্লামেন্টের যতটা দরকার বিপিতে তার থেকে বেশি দরকার। সো মোটামুটি এইটা ছিল হচ্ছে একদম বেসিক স্ট্রাকচার। এখান থেকে কারো কোশ্চেন থাকলে আগে করে নিতে পারো। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, অ্যাজিউমিং কারো কাছে তেমন কোনো কোয়েশ্চেন নাই। তালহা দেখতেছি হ্যান্ড রেজ করে আসছে। তোমার কি কোনো কোয়েশ্চেন আছে? না এটা আগে পুরো স্লট। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের স্ট্রাকচারটা আই গেস হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ডিবেট স্ট্রাকচারটা নিয়ে একটু আলোচনা করি, অর্থাৎ আমরা কোন পজিশন থেকে কিভাবে ডিবেটটা শুরু করব। সো ফার্স্ট আসি হচ্ছে ওপেনিং গভর্নমেন্টের জন্য। সো ওপেনিং গভর্নমেন্ট আমাদের দুইজন স্পিকার স্পিচ দেয়, পিএম আর ডিপিএম। আচ্ছা, নরমালি একটা পিএম এর ডিবেটে এশিয়ান পার্লামেন্টারিতে তোমরা কি কি দায়িত্বগুলো জানো? এইটা হচ্ছে কেউ একজন আমাকে পারলে একটু মাইক খুলে বলো যে তুমি পিএম এর নরমাল কাজ এশিয়ান পার্লামেন্টারিতে কি কি হয় বলে তোমার মনে হয়? এনিওয়ান who might be interested. হ্যাঁ, সংজ্ঞায়ন করা আর হচ্ছে মেইন আর্গুমেন্ট গুলো দেওয়া আর কি, আর এরপর টাইম থাকলে এগুলোকে এক্সপ্যান্ড করা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মোটা দাগে এই দুইটা কাজ হচ্ছে একদম বেসিক কাজ। সো এই দুইটা কাজেরই অনেক নুয়ান্স থাকে। সো আমি যেটা বলবো যে ওপেনিং গভর্নমেন্টে সর্বপ্রথম যে একটা ডিউটি, জয়েন করছে আচ্ছা কেউ কি আচ্ছা অন্যরা কি হচ্ছে অ্যাড করতে পারো, লাইক অন্যদের কাছে কি অ্যাড করার অপশনটা আসে? আমার কিছু আবার নোটিফিকেশন পাচ্ছি যে কেউ জয়েন করতে চাচ্ছে, কিন্তু এখানে আসলে আবার সেটা দেখাচ্ছে না। আচ্ছা একজন মনে হয় জয়েন করছে, একটু মেম্বার লিস্টটা দেখে নিই। আচ্ছা আচ্ছা, অ্যাক্টিভিটিস তেমন কাউকে দেখতেছি না। হ্যাঁ, সো ওপেনিং গভর্নমেন্টের এজ এ টিম সবার আগে যে কর্তব্য সেটা হচ্ছে ক্ল্যারিফাই করা। আচ্ছা, ডিবেটটাকে ক্ল্যারিফাই করা বলতে আমি মেইনলি কি কি বুঝাচ্ছি। সো সংজ্ঞায়ন, অবভিয়াসলি আমরা হচ্ছে এখন সংজ্ঞায়ন বলে আমরা বলি চরিত্রায়ন অথবা ক্যারেক্টারাইজেশন।
চরিত্রায়ন কথাটা বলে ইনস্টেড অফ হচ্ছে সংজ্ঞায়ন। এটার কারণটা হচ্ছে আমি বললাম যে মানে একটা ডিবেটে যে মোশনটা থাকে সেই মোশনটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড ডিফাইন করার থেকে আর ইফেক্টিভ হচ্ছে রিয়েল লাইফে তোমার এক্সাম্পল সহ এবং প্র্যাকটিস সহ একটু বোঝানো অথবা একটা পিকচার পেইন্ট করা যে তুমি আসলে ওয়ার্ডটা দিয়ে কি ইফেক্টিভলি রিয়েল লাইফে মিন করতেছো। অর্থাৎ একটা এক্সাম্পল হয়তো হতে পারে কোন একটা মোশনে তোমার বৈষম্য কথাটা আছে, সো বৈষম্যের একটা ডিকশনারি ডেফিনেশন সেট করার থেকে ইফেক্টিভ হচ্ছে তোমার বৈষম্যগুলো বলতে তুমি এই ডিবেটে ঠিক কি ধরনের বৈষম্য মিন করতেছো, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, নাকি হচ্ছে ধর্মীয় বৈষম্য, নাকি হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশনের মতো জিনিসগুলা, কোন ধরনের বৈষম্যকে মেইনলি এই ডিবেটে আমরা কথা বলবো এবং সেই বৈষম্যগুলো রিয়েল লাইফে দেখতে কিরকম হয়। অর্থাৎ চাকরির বেতনের ডিফারেন্স আছে এটা, নাকি হচ্ছে কোনো একটা সাংবিধানিক অধিকার হচ্ছে কেউ একজন পাচ্ছে কেউ একজন পাচ্ছে না, নাকি একটা দেশের নাগরিক এটা পাচ্ছে অন্য দেশের নাগরিক এটা পাচ্ছে না, এবং সেই বৈষম্যগুলো রিয়েল লাইফে কিরকম হয়। অর্থাৎ একটা পরিবারে একটা সন্তান হয়তো ভালো জায়গায় পড়তে পারতেছে, অন্য জায়গায় একটা পরিবারের সন্তান হয়তো ভালো জায়গায় পড়তে পারতেছে না। এই ধরনের জিনিসগুলো বাস্তব জীবনে জিনিসগুলো আসলে কিভাবে দেখতে হয় এবং কিভাবে কাজ করে এইটার একটা বর্ণনা দেওয়া হচ্ছে চরিত্রায়নের বৈশিষ্ট্য। আর সংজ্ঞায়ন হচ্ছে ডাইরেক্ট আমি জাস্ট একটা ডিকশনারি ডেফিনেশন দিই যে আচ্ছা না বৈষম্য বলতে আমরা এটা বুঝাই। সো আমরা জেনারেলি বিপিতে বেশি এবং এখন এপিতেও চরিত্রায়ন জিনিসটা বেশি করা হয় সংজ্ঞায়নের থেকে, এটা ইফেক্টিভ বেশি। তোমার কম টাইমের মধ্যে পরবর্তীতে তোমার আর্গুমেন্ট গুলো ডেভেলপ করতে গেলে এই যে ফিচারটা এই ফিচারটা বেশি হেল্পফুল হয়। এইটা আমরা করি যে চরিত্রায়ন করি, যে আমরা মোশনটা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড না ধরে কয়েকটা ফ্রেজ ধর, একটা ফ্রেজ দিয়ে সেই ফ্রেজটা বলতে আমরা এই ডিবেটে কি আলোচনা করব সেইটা নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো। আচ্ছা, এটা তো গেল। আরেকটা যেটা করি সেটা হচ্ছে আমরা ডিবেটের গোলটা সেট করি। অর্থাৎ তুমি এই ডিবেট থেকে কি অ্যাকমপ্লিশ করতে চাচ্ছ, তুমি যদি কোন জিনিসটা দেখাইতে পারলে তুমি বলবা যে না আজকে আমি ডিবেটটা উইন করতেছি। যেমন ধরো কোনো একটা ডিবেটে তোমার গোল থাকতে পারে যে আমি হচ্ছে গরিবদের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করব, আমি অন্য কি করব জানি না, আমার পরিবেশের ক্ষতি বা যাই হোক না কেন আমার মেইন গোল হচ্ছে এই ডিবেটে গরিবদের উন্নতি করা, আমি যদি এটা করতে পারি আমি এটা ডিবেটটা উইন করব। এবং অবভিয়াসলি এইটা তোমাকে এমন একটা গোলই সেট করতে হবে যেটা কিনা অ্যাকচুয়ালি মোশনের সঙ্গে রিলেভেন্ট, লাইক তোমার একটা জাস্টিফাইড গোল সেট করতে হবে। এখন তোমাকে বলতে হবে যে কেন তুমি যে বলতেছো যে আমি গরিবদের অর্থনৈতিক উন্নতিটা চাই অন্য যে কোনো কিছুর আগে, কেন তুমি এইটা চাও, এই মোশনের সঙ্গে এটা কি আসলে ইম্পর্টেন্ট কিনা। এখন তোমার মোশন হচ্ছে ধরো কি বলবো একটা স্পোর্টস মোশন, এখন স্পোর্টস মোশন মানে একটা খেলাধুলা সংক্রান্ত মোশনে তুমি যদি বলো যে না আমার গোল হচ্ছে গরিবদের অর্থনৈতিক উন্নতি করা, তাহলে তো জিনিসটা আসলে গ্রহণযোগ্য হয় না। সেই জীবনে তোমাকে বলতে হবে আচ্ছা না আমি হয়তো যারা খেলোয়াড় তাদের জীবন মানটা উন্নত করব, অথবা একটা খেলার জনপ্রিয়তাটা বাড়াবো, সেটা তোমার গোল হতে পারে একটা স্পোর্টস রিলেটেড মোশনে। বাট মোশন বুঝে মোশনের চাহিদা কি হইতে পারে সেই অনুযায়ী তোমাকে একটা গোল সেট হবে যে না আজকে আমার সাইড যদি দেখাই যেতে পারে যে আমি যে আর্গুমেন্ট গুলো দিচ্ছি সেই আর্গুমেন্ট গুলোর কারণ মোশনটা যদি পাস হয় তাইলে এই গ্রুপটা বেনিফিটেড হবে, তাইলে এই ডিবেটটা আমরা উইন করি। এটা হচ্ছে একটা গোল সেটিং, ঠিক আছে। আর এরপরে যেটা থাকে সেটা তোমার ডিবেটের জন্য ডিবেটের কোয়ালিটিকে বাড়ায়, সেটা হচ্ছে তোমার স্টেক হোল্ডার অ্যানালাইসিস। স্টেক হোল্ডার স্পেশালি বলতে তুমি এই ডিবেটে যাদের স্বার্থ জড়িত, এটা একটা এক্সাম্পল দিচ্ছি। স্টেক হোল্ডার অ্যানালাইসিস বলতে এই ডিবেটে যাদের স্বার্থ জড়িত তাদেরকে নিয়ে কথা বলা। যেমন ধরো তুমি একটা ডিবেট করতেছো কোনো কর্পোরেশনকে নিয়ে, যে তুমি একটা কর্পোরেশনকে কি এক্সিস্ট করতে দিবা নাকি তাকে ভেঙে দিবে, ধরো এরকম একটা ডিবেট। এখন এই ডিবেটে স্টেক হোল্ডার কারা কারা হইতে পারে, ওই কর্পোরেশনটা নিজে একটা স্টেক হোল্ডার, এটা যে কোনো শুধুমাত্র খালি ব্যক্তি হইতে হবে এমন না, একটা দেশ একটা স্টেক হোল্ডার হইতে পারে, একটা কোম্পানি একটা স্টেক হোল্ডার হইতে পারে, একটা কমিউনিটি একটা স্টেক হোল্ডার হইতে পারে। এটা যে শুধুমাত্র ব্যক্তি স্টেক হোল্ডার হবে এমন না, ক্যান বি এনি এন্টিটি, একটা রিলিজিয়ান একটা স্টেক হোল্ডার হইতে পারে। সো এইভাবে একটা স্টেক হোল্ডার ধরো আমার কোম্পানিটা ইটসেলফ,
এরপরে আসে কোম্পানিতে যারা শেয়ার হোল্ডার, অর্থাৎ যারা কোম্পানির শেয়ার গুলা কিনে রাখছে তারা একটা স্টেক হোল্ডার হইতে পারে। এরপরে হইতে পারে যারা কিনা ওখানে চাকরি করতেছে, যারা ওখানকার এমপ্লয়ি আছে তাদের একটা স্টেক হইতে পারে। পরিশেষে ওই কোম্পানির কাস্টমার একটা স্টেক হইতে পারে। মোটামুটি সব ডিবেটে মোরাললেস রিয়েল লাইফ ডিবেটে হচ্ছে সরকার নিজে একটা স্টেক থাকে, অর্থাৎ স্টেট ইটসেলফ ইজ এ স্টেক। স্টেট ইটসেলফ ইজ এ স্টেক। আর আরেকটা থাকে, তুমি হচ্ছে কোনো ডিবেটে যদি রিলেভেন্সে প্রমাণ করাইতে পারো, ধরো পরিবেশ একটা স্টেক, যে এই কোম্পানি তো এক্সিস্ট করতেছে ঠিক আছে, কিন্তু এই কোম্পানি যেই সব জায়গায় ফ্যাক্টরি বানাইছে অথবা যেসব জায়গায় অপারেট করতেছে সেখানকার পরিবেশে কি ক্ষতি হচ্ছে নাকি উপকার হচ্ছে, সো সেটা একটা স্টেক হইতে পারে। এই যে আমি একটা ডিবেটে যে কোনো একটা মোশনে অনেকগুলো সম্ভাব্য স্টেক দেখাইলাম, এরপর আমি দেখালাম যে না, আমাদের ওয়ার্ল্ডে আমাদের আর্গুমেন্টে এই প্রত্যেকটা স্টেকের জীবনটা কিভাবে ইমপ্রুভ করে। অথবা যদি তোমার এমনও হয় যে তোমার 3টা স্টেকের জীবন ইমপ্রুভ করতেছে, 2টা স্টেকের জীবন খারাপ হইতেছে আগের থেকে, তাইলে তোমার দেখাইতে হবে কেন ওই যে 3টা স্টেকের জীবন বেটার হইতেছে, ওই বেটার হওয়াটা বেশি ইম্পর্টেন্ট, অথবা অনেক এত ভালোভাবে বেটার হইতেছে যে তুমি 2টা স্টেকের জীবনটা একটু খারাপ হওয়াটাকে ট্রেড অফ করতে রাজি আছো। সো তুমি যখন স্টেক হোল্ডারগুলোকে মেনশন করবা, এই কয়েকটা সুবিধা তুমি পাবা পরবর্তীতে তোমার ডিবেট বিল্ড আপের জন্য। এগুলো হচ্ছে তোমার মোটামুটি পিএম এর এসে করে যেতে হয়, ঠিক আছে? এই প্রত্যেকটা কাজই ওপেনিং গভর্নমেন্টের তো করতে হয় অবশ্যই, কিন্তু স্পেসিফিক্যালি পিএম এর এই কাজগুলো করে যেতে হয়। আইডিয়ালি পিএম এই কাজগুলো করবে এবং তারপরে ডিপিএম হচ্ছে আর্গুমেন্ট গুলাকে টানবে আরো ইত্যাদি ইত্যাদি। আর যদি কোনো প্রিন্সিপাল আর্গুমেন্ট থাকে, আরেকটা জিনিস, প্রিন্সিপাল আর্গুমেন্ট নিয়ে হয়তো আমরা পরে আরো ডিটেলস সেশন নিব, এটা একটা আলাদা একটা সেশন নেওয়ার মতো একটা টপিক। সো প্রিন্সিপাল আর্গুমেন্ট থাকে, প্রিন্সিপাল আর্গুমেন্ট গুলো ইউজুয়ালি পিএম মেনশন করে যায়, এটা ডিপিএম নরমালি আরো পলিসি রিলেটেড যে আর্গুমেন্ট গুলো থাকে সেই আর্গুমেন্ট গুলো হচ্ছে ডিপিএম বলে। আচ্ছা, মোটামুটি পিএম এর দায়িত্বগুলো বললাম। আচ্ছা ঠিক আছে, আর কিছু কি আছে, এগুলো হচ্ছে বেসিক দায়িত্ব। এরপরে যদি টাইম থাকে অবভিয়াসলি আর্গুমেন্ট এক্সটেন্ড তো করবে, আর্গুমেন্ট অ্যানালাইসিস যতক্ষণ টাইম থাকে হাত, সেই হিসাবে সে তার নিজের মতো করে একটা আর্গুমেন্ট একটা এক্সট্রা অ্যানালাইসিস করবে। এখন পর্যন্ত যা যা বললাম সেটা নিয়ে কারো কোশ্চেন আছে কি? কারোর কোশ্চেন নেই আই থিঙ্ক। ওকে ঠিক আছে। উম, আচ্ছা দেন হচ্ছে আমরা একটু আগাই। এরপরে আমরা মোটামুটি ডিপিএম এর কাজ নিয়ে হচ্ছে ডিসকাস করতে পারি। আচ্ছা জাস্ট আ সেকেন্ড, আমি হচ্ছে কয়েকটা ডুপ্লিকেট পেজ করা। আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ডিপিএম এর কাজ। সো ডিপিএম এর কাজ, ডিপিএম এর কাজ এপি আর ডিপি তে অলমোস্ট সেম, অর্থাৎ কিছু কমন কাজ আছে। প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে অবভিয়াসলি তোমার আগে একজন স্পিকার কথা বলে গেছে, সে কিনা হচ্ছে লিডার অফ দ্য অপোজিশন। সো তাকে রিবাটাল দেয়া, তার যে লজিক গুলা ছিল সেই লজিক গুলাকে হচ্ছে ভাঙা। আরেকটা হচ্ছে রিফিউট, আচ্ছা না রিফিউট না, অ্যাকচুয়ালি রিবিল্ড ইওর ওন আর্গুমেন্টস। অর্থাৎ তোমাকে
অলরেডি পিএম একটা স্পিচ দিছে এবং পিএম এর স্পিচের অনেক কিছুকে হয়তো এলো রিবাটাল করে গেছে, বলছে যে না পিএম এগুলো এগুলো বলছে, এগুলো এগুলো তো হবে না, এগুলো এগুলো তো আসলে রিয়েল লাইফে হয় না, যে কোনো কিছু একটা রিবাটাল দিছে তোমাদের পিএম এর আর্গুমেন্টে। সো এই রিবাটাল কেন ঠিক না সেটা এনশিওর করা তোমার অবভিয়াসলি ডিপিএম হিসেবে একটা বড় দায়িত্ব। এই দুইটা দায়িত্ব যখন ফুলফিল হয়ে যায় দেন হচ্ছে তোমার মেইন যে নিজেদের এক্সটেন্ড ইউর কনস্ট্রাকটিভস। এক্সটেন্ড ইউর ওন আর্গুমেন্টস, এই জিনিসটা তোমার মেইন দায়িত্ব। যে তোমার ধরো তোমাদের টিমের টোটাল 3টে আর্গুমেন্ট ছিল, তোমার ফার্স্ট স্পিকার হয়তো একটা ঠিকঠাক মতো বোঝা যেতে পারছে, দুইটা ঠিকঠাক মতো টাচও করতে পারেনি। সো দুইটা আর্গুমেন্ট একদম শুরু থেকে বিল্ড করে শেষ করা, এটা ধরো তোমার একদম কোর যে দায়িত্বটা, মেইন যে দায়িত্বটা, এটা গেল। আরেকটা দায়িত্ব হচ্ছে তোমার যদি টাইম থাকে তাহলে তুমি তো মোটামুটি বুঝছো যে তোমার ওপেনিং অপোজিশন কি কি আর্গুমেন্ট দিতেছে। তোমার এলোর স্পিচ ছিল, তোমার এটা বোঝা উচিত যে তোমার পুরো ওপেনিং অপোজিশন থেকে কি কি আর্গুমেন্ট আসতে পারে, সেগুলো তো তুমি রিভার্ট করছোই। এরপরে তোমার ওভারঅল ডিবেট থেকে একটা প্রেডিকশনের একটা ক্ষমতা থাকা লাগবে যে তোমার ক্লোজিং অপোজিশন কি কি আর্গুমেন্ট নিয়ে আসতে পারে। ওপেনিং অপোজিশন যা বলছে, ধরো ওপেনিং অপোজিশন কিছু একটা মিস করছে যে তুমি ধরতে পারতেছো, আমি যদি অপোজিশনে থাকতাম তাহলে আমি এই আর্গুমেন্টটাও দিতাম, কিন্তু ওপেনিং অপোজিশন এটা দেয় না। সো তুমি ধারণা করতে পারতেছো যে ক্লোজিং আর অপোজিশন আইসা হয়তো এটা নিয়ে কথা বলবে। সো তুমি অ্যাজ ইফ অপোজিশন এইটা বলছে অথবা বলতে পারে, সেই অনুযায়ী ওইটাকে আগে থেকে রিবাটাল দিয়ে রাখবা। ঠিক আছে, এটা আগে থেকে রিবাটাল দিয়ে রাখবা যে অপোজিশন থেকে যদি এই টাইপের কথাবার্তা আসে, এই কথাবার্তাগুলো ট্রু না, এই কারণে, এই কারণে। সো এইভাবে বলে রাখার পরে তোমার আরেকটা কাজ থাকবে, সেটা হচ্ছে ক্লোজিং গভর্নমেন্ট। ধরো অন্য মানে যত যাই বলে থাকো, তুমি ট্রাই করবা মোটামুটি গভর্নমেন্ট সাইডের পক্ষ থেকে যত ধরনের অ্যাঙ্গেল থেকে ডিবেটটাকে দেখা সম্ভব, যত ধরনের স্টেক হোল্ডার থেকে ডিবেটটাকে দেখা সম্ভব, সবগুলো যাতে তোমরা একটু অন্তত হলেও টাচ বা মেনশন করে দাও, যাতে কিনা ক্লোজিং গভর্নমেন্ট যদি কিছু এসে বলার ট্রাই করে একদম নতুন কিছু না লাগে, মনে হয়ে যাচ্ছে না ওরা তো আসলে ওপেনিং গভর্নমেন্টের কথা শুনে না দেন এটা বের করছে। যতটুকু পারো টাচ করে দাও। এটা হচ্ছে মোটামুটি ডিপিএম এর ওভারঅল দায়িত্ব। সো আমি হচ্ছে যদি লিখি তাহলে হচ্ছে প্রেডিক্ট সিও আর্গুমেন্ট, আরেকটা হচ্ছে এটা হচ্ছে মোটামুটি মোটামুটি এগুলো হচ্ছে তোমার ডিপিএম থেকে করতে হবে। আর আর কিছু কি এটা হচ্ছে একটা ওভার আইডিয়ালিস্টিক একটা আইডিয়া যে একটা আইডিয়াল ডিপিএম স্পিচ কিরকম হওয়া উচিত। সো তোমরা যদি ডিবেট নিউ নিউ যখন করতে যাবে তখন অবভিয়াসলি সবগুলা একই সাথে 7 মিনিটের মধ্যে কভার করা হইতেছে না। লাইক তোমরা হয়তো দেখতে পারো যে এপি ডিবেটে অনেক ক্ষেত্রে হচ্ছে 5 মিনিট স্পিচ টাইম, আর এখানে 7 মিনিট স্পিচ টাইম। সো কি বলবো এতক্ষণ। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় এনাফ টাইম পাওয়া যায় না বলার মতো। তোমার চ্যালেঞ্জটাই একটা টাইমে গিয়ে হবে যে আমি 7 মিনিটে কিভাবে এত কিছু বলতে পারবো। তোমার বলার জিনিস অনেক থাকবে। সো এটা তোমরা যত প্র্যাকটিস করবা, যত হচ্ছে আরো ডিবেট করবা, তত হচ্ছে তোমাদের জন্য এটা হেল্পফুল হবে, ইজিয়ার হবে, যাতে কিনা হচ্ছে তোমরা মানায় নিতে পারো যে কত এফিসিয়েন্টলি আমি আমার 7 মিনিটের টাইমটাকে হচ্ছে ইউজ করতেছি। সো এটা হচ্ছে একটা বড় ফ্যাক্ট। এটা গেল। আর হ্যাঁ মোটামুটি এটা। আর কি কোনো কোশ্চেন আছে ইন দ্য মিনটাইম ডিপিএম নিয়ে? আচ্ছা, আই এম অ্যাজিউমিং নাই।
তারপরে আমরা মোটামুটি ওপেনিং অপোজিশনের দিকে যাই। ওপেনিং অপোজিশনের ক্ষেত্রে ওপেনিং অপোজিশন ওপেনিং অপোজিশনে আমাদের মেইন যে ফিচার সেটা হচ্ছে আমাদের এই তো ফার্স্ট স্পিকার থাকে এলও, সেকেন্ড স্পিকার থাকে ডিএলও। টু বি অনেস্ট, পিএম আর ডিপিএম এর সাথে এলও আর ডিএলও কাজের ডেসক্রিপশন খুবই খুবই সিমিলার, মানে খুবই খুবই বলতে খুবই খুবই। পিএম যেরকম আসে কিছু ক্যারেক্টারাইজেশন করে, কিছু হচ্ছে গোল সেট করে, কিছু হচ্ছে বার্ডেন সেট করে, স্টেক হোল্ডার আইডেন্টিফাই করে। তোমার এলও থেকেও তোমার যদি মনে হয় যে না, পিএম থেকে যে ক্যারেক্টারাইজেশনটা দিয়ে গেছে সেই ক্যারেক্টারাইজেশনটা গভের প্রতি বায়াস বা অনেক কিছু ট্রু না, রিয়েল লাইফে দেখতে জিনিসগুলো ঠিক এরকম এরকম হয় না, এমন না যে তোমার পিএম এর ক্যারেক্টারাইজেশনকে মেনে নিয়ে রিভার্টটা করতে হবে, ডেফিনেটলি নট। তুমি এটা তো তোমার কাউন্টার ক্যারেক্টারাইজেশন দিবা, বলবা যে না, পিএম যে ক্যারেক্টারাইজেশনটা দিস ওইটা আসলে রিয়ালিটি না, রিয়ালিটি ইজ সামথিং ডিফারেন্ট, আমি বলতেছি রিয়ালিটিটা দেখতে কিরকম, তুমি নিজের একটা ক্যারেক্টারাইজেশন দিও। এরপরে যদি গোলের ক্ষেত্রে তোমার যদি মনে হয় যে না, পিএম যে গোলগুলো সেট করছে ওগুলো ভ্যালিড গোল হয় নাই অথবা এর থেকে বেটার গোল আছে, তাহলে তুমি ওগুলো হচ্ছে অবভিয়াসলি দেখাবা, ঠিক আছে। আর এমনিতে এই কাজগুলো করার পরে নিজেদের আর্গুমেন্টটাকে দেয়া, আরেকটা বড় যেটা দায়িত্ব থাকে সেটা হচ্ছে তোমার অবভিয়াসলি রিভার্ট করতে হবে, কারণ তোমার আগে অলরেডি একটা স্পিচ এখন হয়ে গেছে, তোমার পিএম স্পিচ দিয়ে গেছে, পিএম এর আগে কেউ স্পিচ দেয়নি, সো ওর রিভার্টাল না করলেও হয়, মানে ও তো আর এর আগে তো কেউ স্পিচ দেবে, সো রিভার্ট করবেই আর কি। কিন্তু তোমার একটা মেজর কাজ হচ্ছে পিএম যেগুলো বলে গেছে, যেসব আর্গুমেন্ট দিয়ে গেছে, সেইসব আর্গুমেন্ট কেন ট্রু না বা কেন ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো কিছুটা হলেও এক্সপ্লেন করার ট্রাই করা। আরেকটা হচ্ছে নিজেদের আর্গুমেন্ট গুলোকে এক্সটেন্ড করা, সেটা পিএমও যেভাবে করে, যে টাইম যদি থাকে নিজেদের আর্গুমেন্ট গুলোকে এক্সটেন্ড করা, সেই জিনিসগুলো হচ্ছে এলও করবে। এন্ড ডিএলওর কাজটাও ডিপিএম এর মতো খুবই সেম। ডিএলও সিমিলার টু ডিপিএম, সেও হচ্ছে নিজেদের বক্তব্যকে হচ্ছে ডিফেন্ড করবে, কারণ তোমার এলোর পরে তো ডিপিএম এসে স্পিচ দিয়ে গেছে এবং অবভিয়াসলি আরো অনেক কিছু নতুন করে ডিবেট করছে, নিজেদের কেসকে আরো হচ্ছে ব্যাকআপ দিছে, এগুলা হচ্ছে তোমার আবার নিজের টিমকে ডিফেন্ড করতে হবে, কেন ডিপিএম রং সেই ডিপিএম কে রিভার্ট করতে হবে, এবং ডিপিএম কে রিভার্টাল করার পরে এগেন কেন হচ্ছে সিজি কি কি বলতে পারে, ধরো ও যে আর্গুমেন্ট দিয়ে গেছে কিন্তু তোমার মনে হচ্ছে না গভর্নমেন্ট থেকে যদি আরো কিছু বলা যায় যেগুলো ওজি বলা নাই, সম্ভবত সিজি এসা বলবে। সো সেই সব ক্ষেত্রে কিভাবে তুমি হচ্ছে আগে থেকে প্রেডিক্ট করতে পারো এবং আগে থেকে প্রেডিক্ট করে তোমার নিজের আর্গুমেন্টস গুলো দিয়ে রাখলে সেটা একটা ওয়ে হইতে পারে। এন্ড সেকেন্ডলি তোমার সিও থেকে যাতে তেমন কিছু বলার না পায় নতুন করে, এটা হচ্ছে যতটা সম্ভব কভার করে যাওয়া হচ্ছে তোমার ওপেনিং অপোজিশনে ডিএলও হিসেবে তোমার দায়িত্ব। সো এইভাবে তোমার মোটামুটি আপার হাউসের ডিবেটটা শেষ হয়, এরপরে ক্লোজিং হাউসের ডিবেটটা শুরু হবে। ইন দ্য মিন টাইম কি কারো কাছে কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ওপেনিং অপোজিশন এসে যদি আবার মানে গভর্নমেন্ট টিমের ক্যারেক্টারাইজেশন পছন্দ না হলে যদি আবার নতুন করে ক্যারেক্টারাইজেশন করে, তাহলে ডিবেটটা আসলে দুইটা ডিফারেন্ট পয়েন্ট থেকে হয় না, মানে বেসিস ডিফারেন্ট হয়ে যায়, তখন আসলে কিভাবে আগাবে ডিবেট? হ্যাঁ, এইসব ক্ষেত্রে যেটা করতে হয় যে ইভেন ইফ কিছু সিনারিও রাখতে হয়, এটা যখন হয় তুমি একটা খুবই একটা কমন একটা প্রবলেমের কথা বলছো যেখানে কিনা ডিবেটাররা পড়ে যায়, যে ডিবেটটা প্যারালাল, অর্থাৎ একদল ডিবেট করতেছে এক টিম, মানে একদল ডিবেট করতেছে একটা স্টেক হোল্ডার নিয়ে, অন্য দল বলতেছে না ভাই ওই স্টেক হোল্ডারটা তো আমার লাগবে না, আমি সেই ডিবেট করতে সম্পূর্ণ আলাদা একটা স্টেক হোল্ডার নিয়ে। সো এইসব ক্ষেত্রে তোমার সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে ইভেন ইফ আর্গুমেন্ট দেয়া।
ইভেন ইফ আর্গুমেন্টটা হচ্ছে তুমি যখন ডিবেট করবে বলবা যে ইভেন ইফ তোমার গভর্নমেন্ট যে ক্যারেক্টারাইজেশন করছে সেই ক্যারেক্টার যদি ট্রুও হয় স্টিল কেন সেটা একটা বাজে ওয়ার্ড। এবং এটা হচ্ছে তোমার সবচেয়ে ভালো ওয়ে টু মেক শিওর যদি তুমি ডিবেটটা জিতো। কারণ এটা না করে তোমার ডিবেট জেতার চান্সটা অনেক উইক হয়ে যায়। কারণ তখন যেটা হয় দুইজন আলাদা আলাদা স্টেক হোল্ডার দিচ্ছে, তখন তোমার এজ কিন্তু নর্মালি যখন জাজ করে তার নিজের এক্সপিরিয়েন্স বা তার নিজের নলেজ খাটানোর কথা না, তুমি তাকে যেভাবে কনভিন্স করতে পারবে তার সেভাবেই কনভিন্স হওয়ার কথা। কিন্তু যেই মুহূর্তে তুমি এরকম একটা প্যারালাল ডিবেট করবা যেখানে ওপেনিং গভর্নমেন্ট সাইড এক কথা বলতেছে, অপোজিশন সাইড সেই কথা তোয়াক্কা না করে নিজের মতো করে কথা বলতেছে, কোনো ডিবেটও করতেছে না, সেই ক্ষেত্রে এজকে ফোর্স করে নিজের নলেজ খাটায় ডিসিশনটা নিতে হয় যে কে সত্যি বলতেছে। তো তোমার ওইটা রিস্ক নেওয়ার তো দরকার নেই, কারণ এজ হয়তো একটা জিনিস জানতেই পারে, তার হয়তো নিজের নলেজে একটা কমতি থাকতেই পারে, এমন হইতেই পারে যে গভ যেটা বলতেছে সেটা মিথ্যা, তুমি যেটা বলতেছো সেটাই সত্যি, কিন্তু এজ সেটা জানে না যে তোমারটা যে সত্যি, সে গভেরটাকে সত্যি ধরে নিল। সো এইসব ক্ষেত্রে তোমার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ইভেন ইফ গভর্নমেন্ট যেটা বলতেছে সেটা ট্রুও হয় স্টিল কেন ওদের ওয়ার্ল্ডের থেকে আমাদের ওয়ার্ল্ডটা বেটার সেই জিনিসটা দেখা যায়, তাইলে হচ্ছে তোমার মানে এনগেজমেন্টটা অর্থাৎ রিবাটালটা সবচেয়ে বেস্ট ফর্ম অফ রিবাটাল হয় এবং এইসব রিবাটাল সবচেয়ে বেশি টিকে ডিবেটে অ্যাকসেপ্টেড হয়। সো ওই ধরনের ডেড ডট ভাঙার জন্য ইভেন ইফ আর্গুমেন্টটা খুবই বেশি দরকার। ভাই এই ইভেন ইফ আর্গুমেন্টের কালচারটা কি এপিতেও আছে? মানে এপিতেও তো এই ক্যারেক্টারাইজেশন নিয়ে ক্ল্যাশ হয় মাঝে মধ্যে, তো ওখানে কি এই কালচারটা নাই? হ্যাঁ ওখানেও এই কালচারটা আছে, বাট বিপিতে হচ্ছে এটা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি, কারণ নর্মালি যেটা হয় এপিতে এই কাজটা হুইপ থেকে করলেও চলে যায়, লাইক হুইপ থেকে অনেক ক্ষেত্রে দেখবা যে হুইপ থেকেও এঙ্গেজমেন্টটা হয়, কিন্তু বিপিতে যেহেতু তোমার প্রতি টিমের মেম্বার আছে দুইজন, প্রত্যেককে অনেকটা ইভেন ইফ করতে হয়, লাইক ইভেন ইফ আর্গুমেন্টের কালচারটা তোমার প্রত্যেকটা স্পিকারকে কম বেশি করতে হয়। ইভেন পিএমও যদি একটা স্পিচ একটা আর্গুমেন্ট দেয় সেই ক্ষেত্রে মানে যদি ওই রকম ভালো ডিবেটার অথবা অনেক ভালো পজিশনে থাকে তাহলে সে পিএম থেকে হচ্ছে ইভেন ইফ বলে যেতে পারে যে ইভেন ইফ ধরে নিলাম যে অপোজিশন এসে বলতেছে আমার ক্যারেক্টারাইজেশন ট্রু না, স্টিল কেন আমার ওয়ালটা বেটার, মানে পিএম ও চাইলে করতে পারে যদি সে এনাফ স্কিল হয়, আর এনাফ স্কিল না হলে সে আগে নিজের ফরজ যে ডিউটি সে সেইগুলো করবে, তারপরে ডিপিএম এসে না হয় করবে। বাট বিপিতে এই জন্য এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমার দুইজন টিমমেট দুইজনের মধ্যে স্পিচের মধ্যে যাতে সবকিছু ক্লিয়ারলি প্রেজেন্ট থাকে এটা। আন্ডারস্টুড ভাই, থ্যাংক ইউ। ওকে, সো এরপরে আমরা যাবো হচ্ছে লোয়ার হাউস ডিবেটে। সো লোয়ার হাউস ডিবেটে ফার্স্টে এজ আই সেড যে সিজি ফার্স্ট স্পিকার এসে ডিবেটটা শুরু করবে। সো সো ক্লোজিং গভর্নমেন্ট থেকে আমাদের যে মেম্বার অফ দ্য গভর্নমেন্ট মূলত যারা বিপি নতুন শিখে এবং যারা এপি থেকে বিপিতে আসে এই স্পিচটা নিয়ে মানুষের মনে সবচেয়ে বেশি কোয়েশ্চেন থাকে, কারণ এই স্পিচটা বাদে সবকিছু হচ্ছে অনেকটা এপি এর সঙ্গে কম্পেয়ারেবল। ঠিক আছে, পিএম ডিপিএম ও এপি এর সঙ্গে মিল আছে, ভিপিও অনেকটা এপি এর সঙ্গে মিল আছে, খালি এই স্পিচটা একটু ইউনিক, এই স্পিচটার সঙ্গে কম্পেয়ারেবল কিছু এতটা সহজে পাওয়া যায় না এপিতে। সো এই স্পিকারের কাজটা হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে অবভিয়াসলি রিবাটাল অফ ওপেনিং অপোজিশন, এটা করতেই হবে। এবং এই কাজটা না করার ফলে অনেক ক্ষেত্রে ক্লোজিং গভর্নমেন্ট র্যাঙ্ক নিচে চলে আসে, যে বাকি সবকিছু করছে কিন্তু ওপেনিং অপোজিশনকে রিবাটাল করতে খেয়াল নাই, ওদেরকে এনগেজ করতে খেয়াল নাই। এটা যদি মিস হয় তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে র্যাঙ্কটা তুমি ফার্স্ট হওয়ার জায়গায় সেকেন্ড হয়ে যেতেছে, ওপেনিং অপোজিশন তোমার ফার্স্ট হয়ে যায়। এই কাজটা করতে ভুলবা না। এটা দিয়ে ডিবেটটা শুরু করে দেন হচ্ছে তোমাকে এক্সটেনশন নামের একটা জিনিস করতে হবে। সো এটা হচ্ছে এক্সটেনশন।
এক্সটেনশন কি কি হইতে পারে? এক্সটেনশন বেসিক্যালি any unique material that was missing from OG. এখন ইউনিক ম্যাটেরিয়াল বলতে কি বলতেছি? ইউনিক ম্যাটেরিয়াল অনেকভাবে হইতে পারে। এটা হইতে পারে এনি নিউ ক্যারেক্টারাইজেশন, হইতে পারে নিউ গোল, হইতে পারে নিউ আর্গুমেন্ট, অথবা এমনও হয় যে তুমি হয়তো তোমার ওজি এর একটা আর্গুমেন্ট তুমি শুনছো, কিন্তু তোমার কাছে মনে হয়েছে ওই আর্গুমেন্টটা প্রুফ করতে অনেক ইম্পর্টেন্ট কিছু স্টেপ ছিল, যে স্টেপগুলো ওপেনিং গভর্নমেন্ট বলে নাই। সো আর্গুমেন্টের ভিতরে যে কিছু সাবসেকশন থাকে, যেমন ধরো কনটেক্সট, অথবা ধরো রিজনিং, অথবা ধরো ইম্প্যাক্ট, অথবা ধরো লিঙ্ক ব্যাক করা, যে এই আর্গুমেন্টটা কেন এই মোশনের সঙ্গে রিলেভেন্ট, এটাকে আমরা লিঙ্ক ব্যাক করা বলি। সো এই আর্গুমেন্ট অ্যাজ এ হোল নিউ দ্য একটা এক্সটেনশন। আবার তোমার কাছে মনে হচ্ছে না, ও যে একটা আর্গুমেন্ট দিছে কিন্তু সেটার কনটেক্সট বলছে কিন্তু রিজনিং বলা নাই, অথবা ধরো ইম্প্যাক্ট বলছে কিন্তু কনটেক্সট বলা নাই, অথবা সবই বলছে কিন্তু লিঙ্ক ব্যাক করে নাই। তুমি এইটা খুবই ক্রুশিয়াল যে তোমার ওয়ার্ডিংটা কিরকম হবে। তুমি একদম স্পেসিফিক্যালি বলবা যে ওজি এই আর্গুমেন্টটা দিছে, সে এইটা বলছে কিন্তু এই জিনিসটা সে বলে নাই। আমি ক্লোজিং গভর্নমেন্ট থেকে ফার্স্ট টাইম এই ডিবেটে এই জিনিসটা বলতেছি, এবং এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা যদি এই ডিবেটে আমরা না বলতাম, তাহলে গভর্নমেন্ট সাইডে এই আর্গুমেন্ট একসেপ্ট করা যাইতো না। যেহেতু আমরা এই জিনিসটা প্রথমবারের মতো আপনাকে বলতেছি, তার মানে এই জিনিসটার ক্রেডিট শুধুমাত্র আমরা পাবো, ওপেনিং গভর্নমেন্ট পাবেন। এরকম ভাবে ক্লিয়ার করে ফ্ল্যাগ পোস্টিং করে দেন হচ্ছে তুমি নিউ আর্গুমেন্ট দিতে পারো, যে এই আর্গুমেন্ট ওপেনিং গভর্নমেন্ট দেয় কি, আমরা হচ্ছে ফার্স্ট টাইম যেটাকে এটা দিতেছি। আবার ধরো আর্গুমেন্টটা দিছে কিন্তু আর্গুমেন্ট কোন একটা সাইড দেয় না, সেইটাও তোমরা অবভিয়াসলি মেনশন করে দিবে যে না, এই জিনিসটা শুধু আমরাই করতেছি, এর আগে কেউ করে নাই। দুইটা জিনিস। আচ্ছা, আচ্ছা, এরপরে এই ইউনিক জিনিসগুলো তোমরা যখনই হচ্ছে দিবা, সেগুলো হচ্ছে তোমার ক্লোজিং সাইড থেকে তোমাদের ইউনিক কন্ট্রিবিউশন, এবং এই জিনিসগুলো তোমাকে ডিবেট উইন করতে সাহায্য করে। আচ্ছা, মোটামুটি এই দুইটাই হচ্ছে মোটা দাগে সিজি এর ফার্স্ট স্পিকারের কাজ। স্পেশালি আরেকটা কাজ ধরতে, সেটা হচ্ছে এগেন তোমার আগে এখনো ক্লোজিং অপোজিশন থেকে কোনো স্পিকার কথা বলে নাই, তুমি সি সবার স্পিচ এখনো বাকি। তো তোমার কাছে যদি মনে হয় যে না, ওপেনিং অপোজিশন যা যা বলছে সেগুলোর মধ্যে কিছু পটেনশিয়াল আর্গুমেন্ট মিসিং আছে, যে আমি অপোজিশনে থাকলে আমি ওই আর্গুমেন্ট গুলো দিতাম, কিন্তু ওপেনিং অপোজিশন ওগুলো দেয় নাই, তোমার কাছে মনে হচ্ছে ক্লোজিং অপোজিশন হয়তো ওগুলো দিতে পারে। সেই ক্ষেত্রে তোমার যে টিমমেট আছে হুইপ, সে হুইপের থেকে চাপ কমানোর জন্য আচ্ছা, অ্যানিমিয়ান স্টাফটা আসলে কে? অ্যানিমিয়ান স্টাফ এই আইডিটা কি তোমাদের পরিচিত কেউ, অথবা জামশেদ ভাই এই আইডিটা একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা, আমি হচ্ছে কন্টিনিউ করি। সো তুমি হচ্ছে চাইলে প্রেডিক্ট্যান্ট রিবাটাল সিও এটাও করে রাখতে পারো। এটা হচ্ছে আইডিয়ালিস্টিক, লাইক সব ক্ষেত্রে হয়তো তুমি করার টাইম পাবা না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাবা না, বাট যদি তোমার টাইম থাকে, সুযোগ থাকে, এন্ড তুমি চাও তোমার হুইপের থেকে একটু, গভর্নমেন্ট হুইপের থেকে একটু প্রেশারটা একটু কমায় রাখতে, তাইলে তুমি এই কাজটা ডেফিনেটলি করতে পারো, ইজিয়ার হবে তার জন্য। আচ্ছা, এরপরে আসে হচ্ছে একই সঙ্গে আসে হচ্ছে মেম্বার অফ, আচ্ছা আমি ক্লোজিং বেঞ্চ একসঙ্গে ডিসকাস করি। আর এটা হচ্ছে মেম্বার অফ দ্য অপোজিশন। এটা আমি একসঙ্গে ডিসকাস করার কারণটা হচ্ছে দুইজনের স্পিকিং এর খুব কমন বৈশিষ্ট্যটাই হচ্ছে
যে ওপেনিং অপোজিশন অথবা গভর্নমেন্ট তোমার জন্য যেটা রেলেভেন্ট। তুমি যদি সিও হও তাহলে তুমি ওজি কে রিভার্ট করবে, আর যদি সিজি হও তাহলে ও কে রিভার্ট করবে। সো এই রিভার্টালটা তো খুবই অবভিয়াস। এর সঙ্গে আবার রিভার্টালের ক্ষেত্রে তোমার নিউ এক্সটেনশন থাকতে পারে। সো একটা এক্সটেনশন ক্যান ইনক্লুড এ নিউ রিভার্টাল। অর্থাৎ তুমি বলতেই পারো যে আমাদের যে ওপেনিং অপোজিশন, তুমি যদি সিজি হও, আমাদের ওপেনিং অপোজিশনে এই আর্গুমেন্টটা দিছিল, কিন্তু এইটার ভালো কোনো রিভার্টাল ওজি থেকে আসে নাই, আমরা হচ্ছে রিভার্টালটা দিচ্ছি। অথবা ওজি থেকে যে রিভার্টালটা দিছিল সেইটার থেকেও বেটার আমাদের একটা রিভার্টাল আছে, আমরা ইভেন আর্গুমেন্টও দিতে পারতেছি। ওজি ধর ইভেন ইফ আর্গুমেন্টটা দেয়, আমি ফার্স্ট থিং হিসেবে ওপেনিং অপোজিশনের ইভেন ইফ কেস এনগেজ করতেছি। সো এগুলো তোমার নিউ এক্সটেনশন হিসেবে অ্যাকসেপ্ট। এবং ক্লোজিং গভর্নমেন্ট বা ক্লোজিং অপোজিশন দুই সাইডে তোমার ডিবেট জিতবা তখনই যখন কিনা তোমার এক্সটেনশন গুলো অনেক স্ট্রং হবে, এক্সটেনশন গুলো অনেক ভালো হবে। তোমার যত ইউনিক কন্ট্রিবিউশন থাকবে ডিবেট, তুমি যত ভালো হচ্ছে ইউনিকলি কথা বলে গেছে, তত হচ্ছে তোমার এই ক্ষেত্রে স্ট্রং একটা ফিচার থাকবে। আচ্ছা, এটা গেল মেম্বার অফ দ্য অপোজিশন। মেম্বার অফ দ্য গভর্নমেন্টের মোটামুটি একইভাবে ফাংশন করে, এবং মেম্বার অফ দ্য অপোজিশনের আসলে রিভার্টাল করার কিছু নাই। তুমি শুনছো যে মেম্বার অফ দ্য গভর্নমেন্টের স্পিচ অর্থাৎ সিজি ফার্স্ট স্পিকারের স্পিচ, একই সঙ্গে ওটাকে ডাইরেক্টলি রিভার্টাল করতে হবে। সেখানে প্রেডিক্ট করার কিছু নাই, তোমার সিজি ফার্স্ট স্পিকার যা যা বলছে ওগুলাকেই হচ্ছে তুমি রিভার্টাল দিবা ডাইরেক্ট। মোটামুটি এইটা হচ্ছে ইউনিকলি মেম্বার অফ দ্য গভর্নমেন্ট আর মেম্বার অফ দ্য অপোজিশনের কাজ। সো এইটা নিয়ে কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সম্ভবত কোনো কোয়েশ্চেন নাই আমি অ্যাজিউম করতেছি। তাহলে আমরা আচ্ছা, জাস্ট আ সেকেন্ড। রিয়েলি সরি। আচ্ছা হ্যাঁ, এখন আমাদের বাকি আছেই হচ্ছে লাস্ট দুইটা স্পিক ক্লোজিং বেঞ্চে, সেটা হচ্ছে গভর্নমেন্ট হুইপ আর একটা হচ্ছে অপোজিশন হুইপ। সো আমরা প্রত্যেকটা হুইপের যেই বৈশিষ্ট্যগুলা জেনে অভ্যস্ত, যে কম্পেয়ার করবে, ডিবেটটাকে কন্ট্রাস্ট করবে, সেই মোটামুটি সেই বেসিক আইডিয়াটাই হচ্ছে গভর্নমেন্ট হুইপ, অপোজিশন হুইপ, বিপি তো এক্সিকিউট করে। খালি এখানে তোমার কম্পারিজনটা শুধুমাত্র দুইটা টিমের মধ্যে না, চারটা টিমের মধ্যেই হবে। সো ইউজুয়ালি যেটা হয়, মানুষজন আগে হচ্ছে অপোজিশন বেঞ্চের সঙ্গে কম্পারিজনটা করে। ধরো তুমি যদি সিজি হুইপ, তাইলে দেখাবো যে কেন ওপেনিং অপোজিশন ক্লোজিং অপোজিশন দুই দলের কেসেস থেকে তোমাদের সিজি থেকে যা যা আসছে এক্সক্লুসিভলি, ওইটা অলওয়েজ বেটার। এটা হচ্ছে আগে দেখানোর পরে একটা কম্পারিজন করবা যে কেন ওজি থেকে যা যা আসছে সেই জিনিসগুলোর থেকে সিজি এর যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে বেটার। আচ্ছা,
এটা গেল হচ্ছে সিজিআর থেকে, এবং অবভিয়াসলি সিও থেকেও তোমার সেই সেম গোলটা থাকবে। আগে দেখাবো ওজি আর সিজি থেকে কেন বেটার, দেন দেখে ও থেকেও কেন বেটার। এবং এই কম্পারিজন কাজটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপিএম বা ডিএলও যদি বল আর হুইপ যদি বল, সবার থেকে আসা উচিত। এখন তুমি অবভিয়াসলি ডিপিএম বা ডিএলও হলে তো তুমি ক্লোজিং বেঞ্চ কি আর্গুমেন্ট দিবে সেটা তুমি জানো না। আইডিয়ালি ট্রাই করবে হচ্ছে পিওআই নিয়ে হলেও একটু আন্দাজ করতে, সেই অনুযায়ী যাতে ডিবেটটা একটু নিজেদের আগে থেকে প্রেডিক্ট করতে পারে। অবভিয়াসলি যেহেতু গভর্নমেন্ট হুইপ আর অপোজিশন হুইপ সবগুলো স্পিচই শুনছে, এবং তার আইডিয়াটা সবচেয়ে ক্লিয়ার হওয়ার কথা ডিবেটটা শোনার পরে, যে না ডিবেটটা এখন কোন জায়গায় হ্যাঙ্গিং আছে, কোন আর্গুমেন্ট গুলো এখনো ডিসাইসিভ না, দুই জায়গায় কারোর কথাই এখন পর্যন্ত কনভিন্সিং হয় নাই না, সেই জায়গাগুলোতে তুমি তোমার নিজের সাইডের এক্সট্রা ইনপুট দিতে পারো। হয়তো তুমি বুঝছো যে তোমার যে ফার্স্ট স্পিকার ছিল সে হয়তো একটা কথা মিসিং ছিল তার কথায়, অথবা তোমার ফার্স্ট স্পিকারের পরে অন্য টিমের যেই কথা বলছে সে হচ্ছে একটা রিবাটাল দিয়ে গেছিল, এখন তোমার টিমের স্ট্যান্সটাকে আবার নতুন করে ক্লিয়ার করা দরকার। এই জিনিসগুলো যখন রিয়ালাইজ করবো তখন সেই অনুযায়ী হচ্ছে অ্যাকশনটা নিবে। ঠিক আছে, সেই অনুযায়ী অ্যাকশন নেওয়ার পরে দেন হচ্ছে তুমি এই লাস্টে কম্পারিজনটা করবা যে কেন তুমি তোমাদের টিম যে কন্ট্রিবিউশন গুলো দিচ্ছে সেই কন্ট্রিবিউশন গুলোই সবচেয়ে ইউনিক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট। ধরো এইটাই করার জন্য সবচেয়ে ভালো যে ওয়েটা, সো ফার্স্টে হচ্ছে রিবিল্ড অবভিয়াসলি, দেন হচ্ছে কম্পারিজন। আর কম্পারিজন করার সবচেয়ে ভালো মেট্রিক হচ্ছে ভালনারেবল গ্রুপ যারা থাকে তাদের ওয়ার্ল্ডে বেস্ট থাকে, অর্থাৎ তাদের অবস্থা সবচেয়ে ভালো থাকে কোন ওয়ার্ল্ডে, অথবা মেজরিটি হ্যাপি থাকে কোন ওয়ার্ল্ডে। তুমি যদি দুটো জিনিস দেখাইতে পারো মোটামুটি তোমার ওভারঅল কাজ করবো মানে সহজ হয়ে যাওয়ার কথা অনেকটা। ভালনারেবল গ্রুপ হ্যাপি থাকে, আর একটা হচ্ছে মেজরিটি হ্যাপি থাকে। সো তুমি যদি দেখাইতে পারো যে না তোমাদের ওয়ার্ল্ডে ভালনারেবল গ্রুপ সবচেয়ে হ্যাপিয়েস্ট থাকে অথবা মেজরিটি হ্যাপিয়েস্ট থাকে, তাহলে তুমি বলতে পারো যেহেতু আমরা এটা আপনাকে দেখাইতে পারি তার মানে ডিবেটটা আমরা জিতি। আচ্ছা, মোরলেস এটা। এবং কিছু কিছু মোশন স্পেসিফিক টাইপের মোশন আছে, ওগুলোতে আরেকটু নিউয়ান্স থাকে। যেমন ধরো একটা ডিবেট থাকে যে এই সংসদ একজন অমুক ব্যক্তি হিসেবে এই কাজটা করবে কি করবে না, সেই ডিবেটে আবার তোমার সম্পূর্ণ কনসার্ন হচ্ছে একটা ব্যক্তি, সেখানে কমিউনিটির কি হইতেছে, পরিবেশের কি হইতেছে না হইতেছে সেগুলো তোমার মুখ্য না, ওই ব্যক্তিটা কিসে হ্যাপি থাকবে সেটা দেখাইতে পারলেই তুমি ডিবেটটা জিতবে। হ্যাঁ, তুমি বলতে পারো যে ওই ব্যক্তিটা অনেক বেশি পরিবেশ সচেতন, তার মানে যেই অ্যাকশনে পরিবেশ ভালো থাকবে ওই অ্যাকশনে ব্যক্তিটাও ভালো থাকবে, এরকম কিছু বলতে পারো। কিন্তু দিনের শেষে আলটিমেটলি ওই জিনিসটাই আসলে ম্যাটার করে। মোটামুটি এটা হচ্ছে তোমার গভর্নমেন্ট হুইপ থেকেও তো কাজ, ক্লোজিং হুইপ থেকেও, অর্থাৎ ক্লোজিং অপোজিশন হুইপ থেকে মোটামুটি সেম ভাবে জিনিসটা ফাংশন করে। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি ওভারঅল সবার রোলের যে ইয়াটা। এইটার পরে হচ্ছে আমি একটু প্রেপ টাইম কিভাবে করা উচিত সেটা নিয়ে একটু ডিসকাস করব। বাট ওভারঅল প্রত্যেকটা টিমের এবং প্রত্যেকটা পজিশনের কি কি বার্ডেন বা কি কি দায়িত্ব আছে, কিভাবে এক্সিকিউট করতে হবে, এই জিনিসটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা ওভারঅল। এরপর আমি একটু কিছুক্ষণ হয়তো প্রেপ টাইম নিয়ে ডিসকাস করি, দেন হয়তো উই উইল এন্ড দ্য সেশন। ক্লোজিং গভর্নমেন্ট হুইপের স্পিচের সময় ওপেনিং প্রাইম মিনিস্টার কি পিওআই তুলতে পারে? মানে গভর্নমেন্ট না না, এটা অ্যালাউড না। তোমার গভর্নমেন্ট বেঞ্চের যখন স্পিচ চলবে তখন গভর্নমেন্ট বেঞ্চের কেউই হচ্ছে পিওআই তুলতে পারবে না। এটা শুধু যে পিএম হচ্ছে সিজি টাইমে তুলতে পারবে না তা না, যখন ওপেনিং গভর্নমেন্টের ডিবেট চলছে তখন সিজিও কোনো পিওআই তুলতে পারবে না। পিওআই শুধুমাত্র তুমি তোমার অপোনেন্টে যারা আছে অপোনেন্টের স্পিচের সময় তুলতে পারবে। আচ্ছা, মানে সেম বেঞ্চের অপোনেন্টের স্পিচের সময় তুলতে পারবো? সেম বেঞ্চও হওয়া লাগবে না। তুমি ধর ওজি আছো, ঠিক আছে, তুমি ওজি হলে তুমি এই ও বা সিও এই চারজন স্পিকারে যে কোনো স্পিকারের টাইমে তুলতে পারবা। আবার তুমি যদি সিজিও হও তুমি ও বা সি এই চারজন স্পিকারে যে কারো টাইমে তুলতে পারবা। সেম গোস ফর অপোজিশন, তুমি গভর্নমেন্ট বেঞ্চ যে কারো এগেনস্টে তুলতে পারবা। এমন না যে তুমি ও হইলে খালি ওজির এগেনস্টেই তুলতে পারবা, সিজির এগেনস্টে পারবা না, এমন না। তুমি ওজির এগেনস্টে তুলতে পারবা, সিজির এগেনস্টেও তুলতে পারবা।
ভাইয়া ওজি সিজি ও সব গোলায় যাচ্ছে, আসলে বিপি করি নাই আগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ফিগার দেখে বুঝাই, দাঁড়াও। আচ্ছা এখানেই তো, এটা ধরো ওপেনিং গভর্নমেন্ট, এটা হচ্ছে ক্লোজিং গভর্নমেন্ট, এটা হচ্ছে ওপেনিং অপোজিশন, এটা হচ্ছে ক্লোজিং অপোজিশন। এই চারটা নেম দেখে কি বুঝতে পারছো? আমি একটু লিখে দিই। হ্যাঁ হ্যাঁ understood। ওপেনিং, এটা তো ক্লোজিং, ক্লোজিং ক্লোজিং অফ, এটা হচ্ছে ওপেনিং অফ, এটা হচ্ছে ক্লোজিং অফ। সো যখন তুমি ওপেনিং গভর্নমেন্টে থাকবা, তুমি হচ্ছে ওকে পিওয়াই তুলতে পারবা, ওকে পিওয়াই তুলতে পারবা। ক্লোজিং অফ থেকে তুমি ওকে পিওয়াই তুলতে পারবা, ওকে পিওয়াই তুলতে পারবা। আবার তুমি যদি ওপেনিং অপোজিশন হও, তুমিও ওপেনিং গভর্নমেন্টকে পিওয়াই তুলতে পারবা, ক্লোজিং গভর্নমেন্টকে পিওয়াই তুলতে পারবা। আবার ক্লোজিং অপোজিশন হইলে তুমি ওপেনিং গভর্নমেন্টকে পিওয়াই তুলতে পারবা, ক্লোজিং গভর্নমেন্টকে পিওয়াই তুলতে পারবা। ঠিক আছে? পেরেছি ভাই, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা এটাই গেল মোটামুটি পিওয়াই। আর ট্রাই করবে ক্রস বেঞ্চ পিওয়াই নিতে, অর্থাৎ তুমি যদি ওপেনিং গভর্নমেন্টের স্পিকার ট্রাই করো ক্লোজিং অপোজিশন থেকে পিওয়াইটা নিতে, কারণ তাইলে তোমার বুঝতে সুবিধা হবে যে ওরা আসলে কি বলতেছে। আবার তুমি যদি ক্লোজিং এ হও, ধরো ক্লোজিং অপোজিশন থেকে ট্রাই করো ওপেনিং গভর্নমেন্টের পিওয়াইটা তুলতে, কারণ তুমি ক্লোজিং গভর্নমেন্টের কথা শোনার জন্য ওদের স্পিচ আছে, ওরা ওদের স্পিচে কথাটা বলতে পারবে। বাট ওপেনিং গভর্নমেন্টের সঙ্গে তুমি যদি ডাইরেক্ট এঙ্গেজমেন্ট করতে চাও, তাইলে ওদের পিওয়াইটা নেওয়াটা একটা বুদ্ধিমানের কাজ। বাট এমন যদি হয় যে আপনি বুঝতেছেন ওপেনিং গভর্নমেন্ট এই ডিবেটে ক্লিয়ারলি কোনো ভালো কথা বলেনি, যা ডিবেট করার ইন্টারেস্টিং ক্লোজিং গভর্নমেন্টই করতেছে, সেই ক্ষেত্রে আবার অবভিয়াসলি টেক পিওয়াই ফ্রম ক্লোজিং গভর্নমেন্ট। বাট যদি দেখো যে না সবাই মোটামুটি একই টাইপের কথা বলতেছে, তাহলে ক্রস বেঞ্চ পিওয়াই নেওয়াটা নরমালি এনকারেজ করা হয় আর কি। আচ্ছা এটা গেল একটা। এরপরে পিওআই দিয়ে কি সাধারণত রেফারেন্স জানতে চাওয়া হয় বা সোর্স জানতে চাওয়া হয়? পিওআইটা নরমালি হচ্ছে রেফারেন্স জানতে চাওয়া হয় না কখন, বা জানলেও সেটা তোমাকে খুব একটা কাজে দিবে না। তোমার পিওআইটা মূলত হচ্ছে একটা হচ্ছে আদর্শ, মানে আইডিয়ালি কি কারণে পিওআই নেয়, আর একটা হচ্ছে কেন অ্যাকচুয়ালি পিওআই নেয়। সো মেইনলি পিওআইটা হচ্ছে ক্ল্যারিফিকেশনের জন্য, লাইক তুমি তার স্পিচ শুনে ক্লিয়ার না ও কি আসলে মিন করতেছে কি। যেমন ধরো একটা টিম এসে বলছে যে ওরা যদি মানে মোশনটা যদি পাস হয়, তাইলে আমরা দেশে কোনো আর ইমিগ্রেন্ট ঢুকতে দিব না, কোনো অভিবাসী ঢুকতে দিব না। এখন তুমি এটা ক্লিয়ার না এটা কি সে নরমালি যারা বিভিন্ন ভিসার জন্য অ্যাপ্লাই করে আসে তাদের কথা বলতেছে, নাকি শরণার্থীদের কথা বলতেছে। যেমন ধরো বাংলাদেশে যারা রোহিঙ্গারা ঢুকে, সেই রোহিঙ্গাদের কথা বলতেছে যে আমি রোহিঙ্গাদেরকে ঢুকতে দিব না, নাকি হচ্ছে নরমালি যারা ভিসা টিসা দিয়ে হচ্ছে ইন্টারভিউ দিয়ে ঢুকে দেশে তাদের সবার কথা বলতেছে। এই জিনিসটা তুমি ক্লিয়ার না তাদের স্পিচ থেকে। সো তখন তুমি একটা পিওয়াই করে জিজ্ঞেস করতে পারো যে আপনি আসলে কি মিন করতেছেন, এটাকে একটু ক্লিয়ার করেন। অথবা তোমার কাছে ডাইরেক্টলি রিবাটাল আছে তোমার একটা, হ্যাঁ রিবাটালটাকে তুমি একটা প্রশ্নের আকারে সাজাই তুমি হচ্ছে অপোজিশনটা করতে পারো যে আপনি তো বলতেছেন এইটা, কিন্তু এটা তো ট্রু না, কারণ এইটা, তাইলে আপনি এটা কি বলতে চান। এরকম একটা জিনিস। আরেকটা হচ্ছে মানুষজন অনেক ক্ষেত্রেই করে যে সেটা হচ্ছে ওটা হচ্ছে স্ট্র্যাটেজি হিসেবে, যে কোনো একটা কথা যদি অপোজিশনকে দিয়ে বলানো যায় তাহলে তোমার কাজটা ইজি হয়ে যাবে ধরো। সো ওই কথাটা বলানোর জন্য অনেক সময় স্পেসিফিক্যালি ডিজাইন করে এমন একটা স্টাইলে কথা বলে যে স্টাইলে কথাটা যদি অপোজিশন বলে তাহলে তোমার জন্য পরে সুবিধা হবে। তো ওইভাবে অনেকে প্রশ্ন ডিজাইন করে, বাট রেফারেন্স নরমালি ওইভাবে মানে জিজ্ঞেস করে না আর কি। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি যে বললাম ওপেনিং গভর্নমেন্ট আর ওপেনিং অপোজিশন, ওরা হচ্ছে সব ধরনের আর্গুমেন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবে যাতে ক্লোজিং থেকে নিউ কিছু না আসতে পারে। এটা করতে যে আমি যদি এমন কোনো আর্গুমেন্ট দিয়ে দিই যেটা হয়তো আমি কমপ্লিট করতে পারবো না, কিন্তু আবার আমার ক্লোজিং যারা আছে ওরাও হয়তো ওদের মাথায় আসে না, কিন্তু আমি আগে থেকে দিয়ে ওদের একটা আইডিয়া দিয়ে দিলাম, তাহলে এটা কি রিস্কি হয়ে যায় না? নট রিয়েলি, কারণ দেখো তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার একটা যদি ডিবেটের মোশন হয় নরমালি যে কোনো একটা সাইডে বড় জোর 3 থেকে 4টা ম্যাক্সিমাম তুমি আইডিয়া মানে আর্গুমেন্ট ভালো পাবা, ঠিক আছে। নরমালি এর টুকি পাওয়া যায়, মানে এর থেকে বেশি আর্গুমেন্ট পাওয়াটা টাফ।
এখন 3টা বা 4টা আর্গুমেন্ট যদি তোমার মনে হয় যে না তুমি বলতে পারবা, তুমি যদি ভালো মতো আইডেন্টিফাই করতে পারো আচ্ছা 4টা আর্গুমেন্ট গভর্নমেন্ট থেকে বলা সম্ভব, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট কোন দুইটা, তুমি গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট গুলা নিজে খুব ভালো মতো তোমার স্পিচের প্রথম দিক থেকে গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট গুলা বলা শুরু করলে, সো তুমি মোটামুটি গুরুত্বপূর্ণ দুইটা আর্গুমেন্ট তোমার দুই স্পিকার কভার ভালো মতো কইরা গেছে। এখন তোমার দৃষ্টিতে যে দুইটা ছিল কম গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট, সেই আর্গুমেন্ট গুলো তুমি অল্প একটু বলা শুরু করছো, কিন্তু ধরো তোমার টাইম শেষ হয়ে গেছে, তুমি ঠিক মতো বলতে পারো না। কিন্তু ওই যে বললাম যে ডিপিএম এসে বলা যাবে যে আমরা যে আর্গুমেন্ট গুলো বলছি আর্গুমেন্ট গুলো কেন ডিবেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট, কারণ ধরো এই আর্গুমেন্ট গুলা মেজরিটিকে হ্যাপি রাখে, অথবা এই আর্গুমেন্ট গুলো একটা ভালনারেবল গ্রুপকে হচ্ছে হ্যাপি রাখে। সো তুমি যদি প্রুফ করা যেতে পারো যে তুমি যে দুইটা আর্গুমেন্ট পুরোপুরি বইলা গেছো, ওই দুইটা আর্গুমেন্টই সবচেয়ে এর তুলনামূলক কম দুইটা গুরুত্বপূর্ণ আর্গুমেন্টকে তুমি হয়তো একটু বইলা গেছো, একটু বলা বাকি আছে, সেটাকে ক্লোজিং পুরোপুরি বললো, কিন্তু তাও তুমি যদি ওইটা আইডেন্টিফাই করতে ঠিক মতো করতে পারো যে এই ডিবেটে 4টা আর্গুমেন্ট মধ্যে কোন দুইটা আর্গুমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট আর্গুমেন্ট, আর সেগুলো যদি ঠিক মতো বইলা তাহলে তুমি ডিবেটটা জিতবে। আর র্যাড তুমি যদি দুইটা আর্গুমেন্ট একদম ভালো মতো বইলা গেছো, বাকি দুটো নিয়ে কিচ্ছু বলো নাই, ক্লোজিং আইসা কোনোভাবে ট্রাই করলো যে না ওই দুইটা আর্গুমেন্টই সবচেয়ে ইম্পর্টেন্ট গুলা দেখানো ট্রাই করতেছে যে না এগুলো তো ওপেনিং গভর্নমেন্ট একদমই বলে নাই, এগুলো আমি নতুন ভাবে বলতেছি এবং আমি বলতেছি এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট, তখন কিন্তু তুমি ওই আর্গুমেন্ট গুলোর জন্য একটু ক্রেডিট পাচ্ছ না। বাট এখন আইসা তুমি যদি একটু হলেও বইলা যাও, তাহলে ক্লোজিং গভর্নমেন্ট এসে যদি বলে যে না এই আর্গুমেন্ট গুলো আমি অনেক ভালো মতো বলছি, ওপেনিং গভর্নমেন্ট এত ভালো মতো বলে নাই, স্টিল তুমি তো অন্তত শুরু করে গেছিলা, তার কারণে ক্লোজিং গভর্নমেন্ট ক্রেডিটটা পাবে না। হয়তো হ্যাঁ ওরা হয়তো অনেক ডিটেইলস এক্সপ্লেন করছে, কিন্তু স্টিল তুমি একটা অ্যাডভান্টেজ পাবা। এই জন্য ভালো হইতেছে তোমার কাছে তোমার জাজমেন্টে যেটা বলে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট যেগুলো, সেই গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট গুলো তুমি নিজে পুরোপুরি শেষ কর, আর যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো যতটুকু শেষ করো, বাকিটা হচ্ছে দেখা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মোটামুটি এগুলো হচ্ছে আমাদের স্ট্রাকচার রিলেটেড কোশ্চেন হচ্ছে। এরপরে আমরা হচ্ছে কিছু প্রেপ টাইম স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। 15 মিনিটের যে প্রেপ টাইমটা দেয়, 15 মিনিটের প্রেপ টাইমে আমরা কি কি করতে পারি। 15 মিনিটের প্রেপ টাইমটা তুমি যদি ওপেনিং হাউস হও তাহলে অবভিয়াসলি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ক্লোজিং হাউস হলে তুমি চিন্তা ভাবনা করার জন্য ডিবেটটা শুরু হয়ে যাওয়ার পরেও অনেক টাইম, সেখানে হইতেছে তুমি হয়তো কিছু আলোচনা করলে। বাট ওপেনিং হাউসের জন্য ব্যাপারটা স্পেশালি গুরুত্বপূর্ণ, কারণ তোমার স্পিচ সবার আগে, স্পেশালি ধরো ওজিপিএ, সে কাটা 15 মিনিট টাইমই পাচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য। সো তুমি যদি স্পেশালি ওপেনিং হাউস, প্রেপ টাইমটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ মোশন দেয়া ঠিক 15 মিনিটের মাথায় ডিবেটটা আইডিয়ালি শুরু হয়, একটু দেরি হলে 20 মিনিট কখনোই ক্রস করবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে ডিবেট শুরু হয়ে যাবে। তাইলে তুমি যেটা করবা, যদি অফলাইন ডিবেট হয় তাইলে তোমাকে তো এক জায়গায় মোশন দিতে, দেন হচ্ছে তুমি তোমার রুমে যাবে, এই রুমে যাইতে যাইতে তুমি তখন রুমে গিয়ে পৌঁছায় না, রুমে যাইতে যাইতে তোমার পার্টনারের সঙ্গে বেসিক যে ডিসকাশন গুলো সেগুলো হইতেছে আগে দুইজনের মধ্যে ক্লিয়ার হয়ে নিবে, যে দুইজনই সেম ক্যারেক্টারাইজেশন গুলো তাদের মাথায় আসতেছে কিনা, অথবা সেম স্টেক হোল্ডারকে ডিবেট আমরা করবো, অথবা ডিবেটটা কি নিয়ে কোন সাইড কি বলবে, রাফ একটা আইডিয়া তোমার দুই টিমমেটই এগ্রি করতেছে কিনা এই জিনিসটাকে কনফার্ম হয়ে নিবে। আর নরমালি র্যান্ডম ব্রেইনস্টর্মিং করা যে কত আর্গুমেন্ট আসতে পারে, গভর্নমেন্ট অপোজিশন দুই সাইড থেকে কি কি আর্গুমেন্ট পটেনশিয়ালি আসতে পারে, এই ধরনের যতটুকু ব্রেইনস্টর্মিং এই যেখানে মোশন দেয় সেখান থেকে রুমে যেতে যেতে এটা হচ্ছে ডিসকাশনটা করে নিবে। ডিসকাশনটা হয়ে যাওয়ার পরে তোমরা যখন রুমে গিয়ে পৌঁছেলা, দেন হচ্ছে দুজনে খাতা কলম নিয়ে বসবে, যাচ্ছে না আমাদের মধ্যে কি কি আইডিয়া আছে, সেই আইডিয়া গুলো থেকে হচ্ছে দেন একে অন্য ডিসকাস করে বলবা যাচ্ছে না দুইজনে ডিসাইড করবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট আর্গুমেন্ট কোনটা লাগতেছে। আচ্ছা এটা যদি আমাদের ইম্পর্টেন্ট আর্গুমেন্ট হয়, ডিসাইড করলাম যে এই দুইটা আর্গুমেন্ট আমরা নিজেরা ডিটেলস এক্সপ্লেন করছি, এই দুইটা আর্গুমেন্ট যতটুকু পারা হয়ে যাবে। এরপরে ডিসাইড করবো যে প্রাইম মিনিস্টার থেকে ওই যে আমরা একদম ইনিশিয়ালি কিছু কাজ বলছিলাম যে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারাইজেশনটা করা, দুইজনে মিলে ক্যারেক্টারাইজেশনটা সেট করবো, ক্যারেক্টারাইজেশনটা কি হবে এটা চিন্তা ভাবনা করে এমন ক্যারেক্টারাইজেশন দিবি যেটা খুব বেশি এক্সট্রিম না, অর্থাৎ একদম অবাস্তব কথাবার্তা বলবা,
কিন্তু রিয়ালিটির মধ্যে এমন সব বৈশিষ্ট্যগুলোকে তুলে আন যেগুলো তোমার দলের জন্য হেল্পফুল। মানে মিথ্যা কথা বলবো না সোজা বাংলায়, কিন্তু অনেক ধরনের সত্যি থাকতে পারে। অনেক ধরনের সত্যির মধ্যে সেই সত্যিগুলোকে হাইলাইট করবা যে তোমার টিমের জন্য হেল্পফুল হবে। সো এইভাবে ক্যারেক্টারাইজেশন গুলো ফিক্স করবা দুই টিমমেট মিলে। আচ্ছা, এটা গেল। আর এরপরে অবভিয়াসলি আর্গুমেন্ট গুলো যখন বাইট করবা, আর্গুমেন্টের রিজনিং, ইমপ্যাক্ট, কনটেক্সট এগুলো যাতে ভুল করে একজনের মিস না হয়ে যায়। হ্যাঁ, এমন ট্রাই করো, মানে অনেকদিন ধরে যদি সেম টিমমেটের সঙ্গে ডিবেট করো, তখন হয়তো তোমার পরিচয়টা হয়ে যাবে যে হ্যাঁ ও কিভাবে চিন্তা ভাবনা করে, ও কিভাবে একটা আর্গুমেন্ট বিল্ড করে। তোমার এত ডাইরেক্টলি কথাবার্তা না হলেও হয়তো তুমি বুঝতে পারবা। বাট যদি হচ্ছে নতুন নতুন একটা টিম হয়, নতুন টিমমেট হয়, তাহলে ট্রাই করবা হচ্ছে মেক শিওর করতে যে তোমার টিমমেটের একটা আর্গুমেন্ট বলার কথা, সেই আর্গুমেন্টের প্রত্যেকটা স্টেপই কি ও নোট ডাউন করে গুছাইতেছে কিনা, নাকি কোনটা মিস হয়ে যাইতেছে, এই জিনিসটা একে অন্যকে হইতেছে চেকে রাখবা। এটা একটা হেল্পফুল ব্যাপার হয়। আরেকটা ব্যাপার হচ্ছে ডিবেটটা শুরু হয়ে যাবার পরে হেল্প ইয়োর টিমমেট, মানে তোমার টিমমেটের স্পিচটা যখন রেডি হবে, রেডি করতে হেল্প করবা। ধরো অন্য সাইডে একটা আর্গুমেন্ট দিছে, তোমার মাথায় একটা রিবাটাল আসছে, শেয়ার দ্যাট উইথ ইয়োর টিমমেট। অথবা তোমার মাথায় মনে হইতেছে ডিবেটের মাঝখানে বসে তোমার টিমমেটের স্পিচে, যেটা তোমরা আগে থেকে প্ল্যান করে রাখছিলে, সেখান থেকে একটু চেঞ্জ আনলে মেবি ডিবেটটা বেটার হবে তোমাদের সাইড থেকে। কমিউনিকেট দ্যাট অ্যাজ ওয়েল। ডিবেটের মাঝখানে হোক, ডিবেটের আগে, হ্যাভিং কনস্ট্যান্ট ক্লিয়ার কমিউনিকেশন উইথ ইয়োর টিমমেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা মেক শিওর করো। আর হচ্ছে ওভারঅল অলওয়েজ এই জিনিসটাতে ফোকাস করবা প্রেপ টাইমে, যে শুধুমাত্র একটা আর্গুমেন্ট বললা দ্যাটস নট এনাফ। ওই আর্গুমেন্টটা কেন তোমার ডিবেট জিতাবে, কেন ওই আর্গুমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এই ডিবেটের, সেই জিনিসটা যাতে হয় তুমি নিজে হলে নিজে, তোমার টিমমেট হলে টিমমেট বইলে আসে, এইটা ইনশা পাবে। আর এই জিনিসটা অনেক ক্ষেত্রে মিস হয়, এবং এই জিনিসটা মিস হওয়া ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস ওয়াই পিপল লুজ ডিবেটস। ঠিক আছে, কারণ হ্যাঁ তুমি বললা যে আর্গুমেন্টটা ট্রু, কিন্তু অপোজিশন এসে সিম্পলি বলে দিলে আর্গুমেন্টটা ট্রু কিন্তু ইম্পর্টেন্ট না। সো কেন আর্গুমেন্টটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা দেখানোটা খুব বেশি দরকার। আচ্ছা, ওভারঅল দিস ইজ প্রিটি মাচ হোয়াট আই হ্যাভ ইন মাইন্ড এজ এ বেসিক। হোপফুলি নেক্সটে আমাদের পক্ষ থেকে তোমাদের সামনে ফ্রেশার্স এর পরে হয়তো আর্গুমেন্টেশন, এরপরে কিভাবে রিবার্ট করতে হয়, প্রিন্সিপাল আর্গুমেন্ট দিতে হয়, এগুলোর জন্য স্পেশালাইজড সেশন নেওয়া হবে। সেখানে হয়তো আমরা স্পেসিফিক্যালি আর্গুমেন্ট কিভাবে বেটার করতে হয়, কিভাবে হচ্ছে বিভিন্ন স্পেসিফাইড টপিকের মোশনে হচ্ছে বেটার করতে হয়, ওগুলো নিয়ে আমরা আলাদা ইয়া নিব। সো বেসিক্স অফ বিপি বলতে মোটামুটি আই থিঙ্ক I covered most of what there is to know. রেভান বা জামশেদ ভাই যদি কিছু মাথায় আসে আমি মিস করে গেছি, প্লিজ কাইন্ডলি অ্যাড। আর এ বাদে কারো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, অ্যাজিউমিং কোনো কোয়েশ্চেন নাই, আচ্ছা অ্যাজিউমিং কোনো কোয়েশ্চেন নাই, I guess we can end the session here. And please, if you have any questions, আমাকে চাইলে মেসেঞ্জারে রিচ আউট করতে পারো, অথবা যে কোনো প্ল্যাটফর্মে যেখানে কমফোর্টেবল লাগে প্লিজ রিচ আউট টু মি। আচ্ছা ভাই, সো মোটামুটি এটাই যে if you have any questions, feel free to continue to knock me and reach out to me, and hopefully we will have a wonderful freshers with you all. So তোমরা নিজেরাও ফ্রেশার্স এ পার্টিসিপেট করো, and তোমার ডিপার্টমেন্টে যারা আছে ইন্টারেস্টেড ডিবেট করতে তাদেরকেও বলো। আর ডিবেট ক্লাবের মেম্বার না হলে if they are very interested to be let them form teams, and hopefully
একটা ভালো এক্সপিরিয়েন্স হবে আমাদের সবারই। আমরা মোটামুটি ফ্রেশারদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার জন্য আমাদের সবচেয়ে বড় ইভেন্ট কি হচ্ছে এটা আমাদের ফ্রেশার। সো প্লিজ জয়েন এভরিওয়ান। টিম তোমার ডিপার্টমেন্টে যারা আছে ইন্টারেস্টেড সবাইকে বলো জানো। এন্ড ইয়া, হোপফুলি উইল মিট ইউ সুন। টাটা। জামশেদ ভাই কি আর কিছু বলবেন? আচ্ছা ভাই, তাহলে আমি মিটিংটা এন্ড করে দিই আপাতত। ওকে ওকে ভাই, আসসালামু আলাইকুম।